আমি আজকেও তো এজিপিকে সাপোর্ট করেছি। যারা সিপিএম করেছে তারা হিন্দু মুসলমানের কথা বলে না, কিন্তু এখনকার রাজনীতি হিন্দু মুসলমান দিয়ে রাজনীতি হয়। 2 নম্বর তাইন কৌমর রাখবর। 3 নম্বর তাইন বিজেপির বর্তমানে সাপোর্ট করার পিছনে তান কিতা কিতা রিজন আসলো। 4 নম্বর আনএমপ্লয়মেন্ট এবং সুপারি বিজনেসের উপরে যে দুষ্পারি যেটা গভর্নমেন্টে আনছে এটার উপরে তান কন্ট্রিবিউশনস। 4 নম্বর কৌম আর কৌমর দোয়াই দিয়া তাইন এমএলএ হইলা না তান পপুলারিটি দিয়া তান ডেভেলপমেন্টর ইনিশিয়েটিভ দিয়া তাইন এমএলএ হইলা। যে আপনি যেহেতু সাউথ করিমগঞ্জের বিধায়ক, আপনার সমষ্টি বা আপনার জেলা পরিষদ থেকে যদি কোনো একজন যোগ্য ব্যক্তি এমপি ইলেকশনও যদি কন্টেস্ট করতে চান, তে আপনি এনরে সমর্থন করবানি? যে কোনো পার্টির হইতে পারেন, আপনি সমর্থন করবানি? দেখেন, রাজনীতিটা একটা লাইনে চলে। আজকে হয়তো কোনো যোগ্য ব্যক্তি ইন্ডিপেন্ডেন্টলি বুটে দাঁড়িয়েছেন, আমি যদি তাকে সাপোর্ট করি তাহলে আমি আজকে একটা দলের, ধরেন আমি একটা অ্যালায়েন্সের আমি একজন সদস্য, হয়তো আমি সদস্যশিপ আমি নেইনি, কিন্তু আমি আপনারা দেখেছেন মিডিয়াতে আমি বলেছি যে আমরা সাপোর্ট করেছি। এখন যদি আমার ইন্ডিপেন্ডেন্টকে যদি আমি সাপোর্ট করি তাহলে সেটা আমার মানে অন্তত সে আমরা যেটা যে অ্যালায়েন্স পার্টনার হিসাবে যেটা সাপোর্ট করেছি, ওপেনলি করেছি, মিডিয়াতে করেছি, সেটা ঠিক হবে না। কারণ আমি অন্তত সে তাদের সাথে থাকতে হবে। আমি দলের মধ্যে থেকে আমি ফাইট করব। যদি আমাদের কোনো সিদ্ধান্ত যদি আমার সিদ্ধান্তের উল্টা যদি হয় তো আমি দলের মধ্য থেকে ফাইট করে আমি বলবো যেটা ঠিক হয়নি, কিন্তু এর জন্য ইন্ডিপেন্ডেন্ট একজনকে আমি সাপোর্ট করতে পারি না। মানে যদি জনগণে চাইন তাইলে এরপরেও আপনি পারতা না? জনগণ কোন সময় জনগণের চাওয়াটা হইব, কিন্তু জনগণের রায়ের বাদে। এখন এখানেও যা আসল আপনার দেখবা জনগণের সারার এক সিদ্ধান্ত তো হইতো নাই, এই নেখান কইলে এই নেখান কইবা, এই নেখান কইলে এর লাগে তো ভোট। এখন জনগণের চাইলে করে আপনি বুঝলা কিলা, জনগণের চাইবা ওই সময় ভোটর পরে আপনি বুঝবা যে মেজরিটি মানুষ হারে যাইছে। এর আগে তো আপনি এটা সিদ্ধান্ত করতে পারতেন না যে জনগণ এখন দিকে স্যার, এর লাগেও তো ভোট। ধন্যবাদ। ইতিপূর্বে আমি বিধায়কের মুখ থেকে শুনতে পেরেছি খান্দে ফুতে দুধ খায়। ও হিসাবে আমার মনে একটা প্রশ্ন জাগছে, ইলাসপুর মসজিদ চৌমাথার তাকিয়া খাখড়াখাল ব্রিজ পর্যন্ত রাস্তার যে বেহাল দশা, বিগত 20 বছরের আমরার মহামান্য সংগ্রামী বিধায়ক আমরা কিতার লাগিয়া ও রাস্তাটার খাজ হয় না, যে রাস্তাটা খাজ না হওয়ার কারণে স্কুলও এই রাস্তা দিয়া ছাত্রসকল আইতে এবং বিভিন্ন বেমারি আজারি মানুষ লইয়া গাড়িয়ে আওয়া যাওয়া করতে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন আমরা ওই, যার লাগিয়ে আমরা বার কয়েক আপনার লাগে যোগাযোগ করছি। কোন রাস্তা? ইলাসপুর মসজিদের সামনে চৌমাথা যেটা, ওখান থাকিয়া ইলাসপুর মসজিদের মানে জি জলাল মাস্টারের ইলাসপুর ক্লাব এন্ড লাইব্রেরি যেটা, ইলাসপুর ক্লাব এন্ড লাইব্রেরি যেটা চৌমাথা, জলাল মাস্টারের বাড়ি কোন বাজু? সোজা দক্ষিণে গিয়া যেটা মসজিদের লগে চৌমাথা যে একটা সৈয়দ বাড়ি, জি জি আলীনগর, ও চৌমাথার থেকে খাখড়া ব্রিজ পর্যন্ত ও মাঝখান জায়গাটা মনে হয় না 400 মিটার হইব বা বেশি 500 মিটার হইব, এর থেকে বেশি নাই। রাস্তাটা অত্যন্ত খারাপ, যার কারণে আমরা আন্তরিকভাবে আমরা আজকে আবেদন করি আর কিতার লাগিয়ে এই রাস্তাটার খাজ হয় না, অবশ্যই আমরা রেখইবা। এই রাস্তাটা আপনারা জানেন, এই রাস্তাটা পিচ পাকা রাস্তা স্যাংশন হয়েছিল ওইয়া। এই রাস্তা ন্যাশনাল হাইওয়ে টু কমলাটিলা মানে একদম রেণুকদার বাড়ির রাস্তা তো আগে সামনে আলিপুর মসজিদ, আপনি হয়তো ভুল করছিলেন, আমি তো ইলাসপুর তিমুখা আমি দরদাম পারছি না, এটা হলো কি আলীনগর মসজিদের ও রাস্তা স্যাংশন দেওয়ার পরে এরপরে কন্ট্রাক্টরে খাজ ফেলাইয়া গেছে, যাওয়ার পরে যে টাকা সেভিংস টাকাটা রয়েছিল ও টাকাটা দিয়া আমরা গত যে বিধায়ক সেভিংস টাকাটা দিয়া খাজটা হইতো যেখান থেকে ন্যাশনাল হাইওয়ে স্টার্টিং খাজ ওই লোক সেন্ট্রেবেল মারা হয়েছে, খালি পিসটা বাকি রয়েছে, মেটেলিং হইতো পিস হইতো। আর কন্ট্রাক্টর লাগি তার কিতাব বেড়া লাগিয়া কন্ট্রাক্টর বলছে আমি আর কাম করতাম না, এটা আমার মানে আগর যে মন্ত্রী আসলাম তখন এটা পিস রাস্তা আমি স্যাংশন করিয়া দিছিলাম।
মানে পিছর খাজ তারা মানে মাটি করছে, সেন্ট্রি করছে, এরপরে কিতা এমএলএ লগে ধরবার লাগে ফালিয়ে গেছে গিয়া। এবং শেষে এই তাই রিএস্টিমেট করাইয়া কোন রাস্তা যদি আজকে বাটুইয়ার তাকিয়া এই রাস্তা যদি মনে করেন সৈয়দপুর পর্যন্ত যাইত, আপনি মনে করেন রাস্তা খাম করাইয়া হয়তো কন্ট্রাক্টর গেছে গিয়া রয়েছে এই মনে করেন 2 কোটি টাকার মাঝে রয়েছে 1 কোটি টাকা। রিএস্টিমেট করাইলে আইব এটা 50 লাখ, কারণ আগর যে জিনিসপত্রের দাম পরে জিনিসপত্র রিএস্টিমেট করলে কমে যায়। এখন ও রাস্তা যদি মনে করেন বাটুইয়া থাকি বাজু খাসা আর খাম যদি করেন আপনি ফিরিয়া যে লস্কর বাড়ির অন্তনে হবাজু ই বাজুর মানুষ তো ফেকসা নিয়ে যাইব নানি, করলে নিয়মে করতে আসিল অবাজু ফাঁকা লাস্ট বাজু থাকক। এই করছেন কি রেনুদার বাড়ির তাকিয়ে লইয়া হবাজু ফাঁকা করছেন মানে এস্টিমেট, আর ইবাজু ছাড়ি দিছেন। ইবাজু তো সেন্টি মারা আসিল নানি, সেন্টি মারা তো আসিল, এই ছাড়ি দিছেন। ছাড়া এটা বেকার হয়ে গেছে গিয়া। এখন এটা স্যাংশন হইয়া এবার টেন্ডার হইয়া খাম কন্ট্রাক্টর একজন পাইছে, 10-15 দিন পরে বোধ খাম আরম্ভ। আমার কোনো কোয়েশন নেই, তথাপিও আপনি এখানে অত্যন্ত সুন্দরভাবে আজকের মানুষের আনসারগুলো দিয়ে যাচ্ছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি যে সাহসিকতার সাথে নির্ণয় নিচ্ছেন, আমরা আপনার সাথে আছি। আগামী দিনে আপনি আরও এভাবে সৎ সাহসিকতার সাথে উন্নয়নের সাথে দক্ষিণ করিমগঞ্জের কাজ করে যান, সেটা আমরা চাই। ছোট্ট একটা কোয়েশন সিঙ্গারিজীবীর মানুষের, এই রাস্তার এই আব্দুল্লাহ হোসেন প্রফেসর লস্কর স্যারের বাড়ির সামনে একটা স্কিম দেওয়া হয়েছে। সেই স্কিমটা বিগত দিনে কাজ হয়েছে, একটা ড্রেন দিয়ে এই রাস্তার ব্রেডটা আরো কমিয়ে দেওয়া হয়েছে। তাতে সিঙ্গারিজীবীর মানুষ যাওয়া আসাতে অনেক অসুবিধার সম্মুখীন হয়। বর্ষাকালের সময় আসছে, হাঁটুনে জল থাকে। তো আমরা চাই, এই জেলা পরিষদ সাহেবকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কেন এই স্কিম দিয়ে আমাদেরকে আরো বেফত করলেন। উনি বলেছেন এমএলএ সাহেব নাকি রাস্তার টাকা আটকে দিয়েছেন। আমরা চাই আপনি আজকে আমাদের সিঙ্গারিজীবীর মানুষ এখানে আছে সেটা আপনি খোলাসা করুন, আর এবং যত সম্ভব তাড়াতাড়ি আমার এই সিঙ্গারিজীবীর রাস্তাটার আপনি এটা সুরাহা করে দেন। ধন্যবাদ। খুব সুন্দর কোয়েশন। তো অনেকেই জানেন এটা যখন স্যাংশন হয়, বোধহয় আমার লস্কর সাহেব আমাকে ফোন করেছেন এবং ফখরু ভাই আরো 2-3 জন বলেছেন, আমি নিজে লেগে এই টাকাটা রিলিজ করে দিয়েছি। তারপরে আমি ওনাদেরকে বলেছিলাম যে আপনারা কাকে দিয়ে কাজ করাবেন, তখন ওনারা বললেন যে একটা কনস্ট্রাকশন কমিটি বানানো হয়েছে, এই কনস্ট্রাকশন কমিটি কাজ করবে। তো এই টাকাটা তখনই ওই সময় যখন মানে প্রথম থেকে যখন টাকাটা রিলিজ হচ্ছে না, আমি নিজে লেগে এটা রিলিজ করিয়ে দিয়েছি। এবং টাকা এখন জানি না কত % টাকা এখন জেলা পরিষদের আমাদের যে যিনি সদস্য উনি এটা হ্যান্ডলিং করছেন, যার জন্য আমি যদি আবার এটাতে ইন্টারফেয়ার করি তাহলে উনি বলবেন যে এটা মানে বিধায়ক সাহেব এটা আটকে দিয়েছেন। কারণ উনি অনেক আগেই আমরা সবাই মিলে উনাকে নির্বাচিত করেছিলাম এবং আপনারা জানেন যে উনি ওয়ার্ড মেম্বার হওয়ার মতো পজিশন ছিল না, উনার কোনো ফান্ডও ছিল না। আমি নিজে লাগে উনার সবটা দিয়ে উনাকে যখন মানে নির্বাচিত করলাম, ইলেকশনের সময় উনি মানে উল্টো পুল্টো ভোট দিয়ে দিলেন। যাই হোক, উনাকে যখন কন্ট্রোল করতে পারলাম না, উনার জন্য আমি ছেড়ে দিলাম প্রথম থেকেই। এখন জানি না আমি কত টাকা রিলিজ হয়েছে, আমি খবর নেব, নিয়ে যদি টাকা থেকে থাকে তাহলে এটা দিয়ে করাবার, যদি নাও থাকে আমি আমার ফান্ড দিয়ে এটা আমি মানে কাজ কমপ্লিট করার ব্যবস্থা করে দেবো। এখানে উপস্থিত অনেকজনের প্রশ্ন আমি শুনেছি, কিন্তু কারো প্রশ্নের মধ্যে হিন্দু মুসলমান কথাটি ছিল না, কিন্তু আপনার মুখে অনেকবার সেটা শোনা গিয়েছে। হিন্দু মুসলমান কথাটি বেসিক্যালি এটা একটি কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যায়। তো আমার মনে হয়নি, আমি ভাবতেই পারিনি এরকম প্রশ্ন এরকম আপনার উপস্থাপনের মধ্যে দিয়ে এরকম কোনো কথা আসবে। প্রথম হয়তো আপনি শুনতে ভুল করেছেন। প্রথম যে কথাটি প্রথম না মানে যে কৌমের কথা, যেটা কৌম বলতে কারা, কৌমের প্রশ্ন, কৌম বলতে মুসলমান সম্প্রদায়কেই কৌম বুঝায়। সুতরাং প্রশ্নটাই ছিল মুসলমান, ইনডিরেক্টলি মুসলমানের কথা বলা হয়েছে। আপনি বোধহয় এটা বুঝতে পারেননি যে হিন্দু মুসলমানের কথা প্রশ্ন করা হয়েছে, যার জন্য আমি হিন্দু মুসলমানের কথা আমি এনেছি। আমরা যখন কংগ্রেস করেছি, আমি কংগ্রেসের মন্ত্রী ছিলাম, কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে অফিসিয়ালসে যদি আপনারা যান, যে দেখবেন যারা অফিসিয়াল কাজ করেছেন তারা দেখেছেন, তখনও অন্তত মুসলমান মানুষরা সব দিকে ডেপ্রাইভ হয়। এটা রাজনীতি, আপনার বলছেন যে রাজনীতি, আমি সিপিএম নই, আমি আজকেও তো এজিপিকে সাপোর্ট করেছি। যারা সিপিএম করেছে তারা হিন্দু মুসলমানের কথা বলে না, কিন্তু এখনকার রাজনীতি হিন্দু মুসলমান দিয়ে রাজনীতি হয়। কারণ আমি আমার সমাজের মানুষকে যদি আমি সুবিধা দিতে পারি না, আমি কেন বলবো না মুসলমানের কথা? আমার সমাজ ডেপ্রাইভ হচ্ছে, আমার জাতি ডেপ্রাইভ হচ্ছে, আমি বলবো না কেন? আমার বলতে হবে।
তার জন্য আমার কোনো দোষ থাকবে না। আমি এখানে আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে আমার সমাজের মানুষ, আমি বলেছি আর আজও বলছি যে আমার সমাজের মানুষ ডেপ্রাইভ হচ্ছে, সেটা আমি তো আমার ন্যায্য কথাটা আমি বলতে পারবো, যেহেতু আমি সমাজের মানুষ। আজকে আমার জাতি ডেপ্রাইভ হবে, আমার সমাজ ডেপ্রাইভ হবে, আর আমি ঘরে বসে থাকবো আমার এই রাজনীতির ব্যক্তি আমি নই, আমি বলতে হবে। আজকে আমরা একটা কমিউনিটির মানুষ, একটা সমাজের মানুষ, আমার সমাজ ডেপ্রাইভ হবে, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। আমি মুখ্যমন্ত্রীতে গিয়ে আমি গিয়ে বলে যে আমার কথাটা যদি মুখ্যমন্ত্রী না শুনেন, আমি অ্যাসেম্বলিতে বলবো। অ্যাসেম্বলিতে আপনারা অ্যাসেম্বলি যদি দেখে থাকেন আপনারা দেখবেন সেখানে হিন্দু মুসলমান নিয়ে আলোচনা হয়। আজকে তো এটা জনতার আদালত, আজকে বড় যেটা আসামের সবচেয়ে বড় যেটা সভা সেটা অ্যাসেম্বলি, সেখানেও হয়। আমি বলবো না কেন? তো আমি বলতেই হবে। আমি যদি না বলি তো আমার সমাজ পিছনে থাকবে, আমি কেন বলবো না? ধন্যবাদ বিধায়ক সাহেবরে। তো বহুত লম্বা একটা সেশন হয়েছে, অলমোস্ট 2 ঘন্টার মতো একটা সেশন হয়েছে। আপনারা অনেক প্রশ্ন করছেন, তো আপনারা সব প্রশ্নের উত্তর বিধায়ক সাহেবে দিছেন। এখন আমি রিকোয়েস্ট করবো আজকের আমরা এখানের অনারেবল জাজ অ্যাডভোকেট এস তাপাদার সাহেবরে বিধায়কর এই প্রশ্নগুলা শুনিয়া এটা তাই রায়টা কিতা দেন এটা জনসমক্ষে তুলিয়া ধরার লগে। বিজ্ঞ আইনজীবী, এখন পর্যন্ত 15টা কোয়েশ্চনস আমার কাছে আইছে। আমি রিপিট করি, কিতা কিতা কোয়েশ্চন আমরা মাইন্ডটা ফ্রেশ করার লাগিয়া কিতা কিতা কোয়েশ্চন আইছে। প্রথম কোয়েশ্চনটা আইসলো যে আমরা অনারেবল এমএলএ দল বদলির মাহির। 2 নম্বর তাইন কোমর রাহবর। 3 নম্বর তাইন বিজেপির বর্তমানে সাপোর্ট করার পিছনে তান কিতা কিতা রিজন আসলো। 4 নম্বর আনএমপ্লয়মেন্ট এবং সুপারি বিজনেসের উপরে যে দুষ্পারি যেটা গভর্নমেন্টে আনছে এটার উপরে তান কন্ট্রিবিউশনস। 4 নম্বর আর কৌমর দুয়াই দিয়া তাইন এমএলএ হইলা না তান পপুলারিটি দিয়া তান ডেভেলপমেন্টর ইনিশিয়েটিভ দিয়া তাইন এমএলএ হইলা। সিবিআই ইডি বা সিএম ভিজিলেন্সর ডরে বর্তমানের সাপোর্ট না এর পিছনে আর কোনো কারণ আছে? পোস্ট বিজেপি সাপোর্ট দেওয়ার পরে সোশ্যাল মিডিয়াত বাদ কমেন্ট আইছে বা তান সাপোর্টটারে মানছে অ্যাকসেপ্ট করছে না, এটার বিষয়ে তান ক্লারিফিকেশনস। তানরে জানা যায় তান প্রতিবাদী কন্ট্রোল লাগিয়া কোন কোন কারণে তান প্রতিবাদটা তান মানুষের মুস্তক থাকি যেটা ভাবে চাইছিল যে ফিয়ার্স রিপ্রেজেন্টেশন এটা মানুষে পাইল না। এই প্রতিবাদও বিশেষ করে ক্যাটেল প্রিজার্ভেশন যখন আইন আনা হইল বা বিলুপ করা হইল, ম্যারেজ রেজিস্ট্রেশনের রিপিল্ড অ্যাক্ট আনা হইল, ডিলিমিটেশনের সময় তান কিতা রোল আসলো এটা সম্বন্ধে তান সাফাই। ইভিকশন আর বিশেষ করে ইউনিয়ন ওয়ার্কার যারা শ্রমিক তারার একটা সমস্যা আসলো, এই সমস্যা তান কিতা কন্ট্রিবিউশন আসলো। হিন্দু মুসলমানের রাজনীতি তাইন খেলইনি এবং এটা খেলা গণতন্ত্রের পক্ষে কত খান শুভ। এমপি লোকাল ক্যান্ডিডেট ওইলে দল মত নির্বিশেষে তাই সাপোর্ট করবানি। ইলাসপুরের রোড লইয়া একটা কোয়েশ্চন আসলো, এটার বিষয়ে তান কন্ট্রিবিউশনস। সিঙ্গারিয়ার রোড লইয়া একটা কোয়েশ্চন আসলো, এটা তান কন্ট্রিবিউশনস। আর ডেভেলপমেন্টর ফান্ডটা বহুত বড় অ্যামাউন্ট হিসাবে সোশ্যাল মিডিয়া এবং পাবলিক প্ল্যাটফর্মও আয়, কিন্তু এর বাদেও ইলাসপুর যেটা তার নিজর গাঁও পঞ্চায়েত এটা খাম হয় না কারণে জল মিশন জল জীবন মিশনের কথা এখানে করা হয়েছে। আমরা যদি স্ট্যাটিস্টিক্সকেলি দেখি 15টা কোয়েশ্চন দেওয়া হয়েছে। আমার জানা মতো আইনের ছাত্র হিসাবে ল রিপ্রেজেন্টেটিভ যেটা মেম্বার অফ পার্লামেন্ট বা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বানাই, প্রাইমারিলি 3টা খাম আমরা দেখি। প্রথম খান তান ল মেকিং বা পলিসি মেকিং ও তান কন্ট্রিবিউশনস। 2 নম্বর হইল তান ইনিশিয়েটিভে ডেভেলপমেন্টর খামটার সুপারভিশনস। আর 4 নম্বর হইল যে এরিয়া থেকে তাইন ডেভেলপমেন্টর ইনিশিয়েটিভ লইয়া তান মিরর লইয়া তান ছবি লইয়া তাইন গুল গরো যাইন, এই গরো গিয়া তান কারওয়াই বা তান পেশকশ তান কোয়েশ্চনস করার মানসিকতা বা কোয়েশ্চনস করার এবিলিটি। আর লাস্ট হইল গিয়া কোয়েশ্চনস করা এবং কোয়েশ্চন কোন কোন জিনিসের উপরে কোয়েশ্চন করা। এটা যদি আমরা দেখি, আমরা দেখমু আজকের 15টা কোয়েশ্চনের মধ্যে মাত্র একটা কোয়েশ্চনসু পলিসি ডিসিশন বা অ্যাক্ট রিলেটেড, এরও পার্শিয়ালি। আমরার এই যে দুর্বল কোয়েশ্চন দিয়া সিদ্দিক আহমেদের মতো মাননীয় বিধায়ক বা মন্ত্রীরে খারার ভিতরে হারানি বহু ডিফিকাল্ট এক জব। আমার মনে হয় আমি এজ এ জাজ হিসাবে অত বেকুবির সাথে তাইন যে জবাব দিছেন, এই জবাবও আমরা যেহেতু জনতার রায়টা আমরা মানিয়া আমরার পলিটিক্স, আমরার আজকের এই
জাজমেন্টাল না হইয়া জাজ করার অধিকারটা মানুষের উপরে ছাড়ি দেওয়া ভালো হইব। আমি এই আদালতর, এই জনতার আদালতর একজন সাপোর্ট পার্টনার, একজন আওয়াজ বরাকণ্ঠর ইনিশিয়েটিভ রে আমি হইয়ার যে আজকের জাজমেন্টটা আমরা না দিয়া মানুষের উপরে ছাড়ি দেই, যেহেতু তাই মানুষের রিপ্রেজেন্টেটিভ। যদি এই ডেভেলপমেন্টের ইনিশিয়েটিভটা, এই মিররটা, এই প্রতিচ্ছবিটা মানুষের কাছে যদি নতুন হিসাবে যায় আর তাইন জিতিয়া আইন বা তাইন আরইন, ওটাও হইব গিয়া মানুষের আওয়াজ। আমার মনে হয় ডেমোক্রেসিত অপোজিশন থাকা জরুরি। যদি শক্তিশালী অপোজিশন না থাকে সরকার দুর্বল মনে হয়। আর আমরা ডেল কার্নেগে হইয়া গেছেন এই কথাটা সবে আমরা জানি যে ডেমোক্রেসির যখন ধর্মর সুরাসুরি হয়ে যায় তখন ডেমোক্রেসি ডেঞ্জারের দিকে থাকে। আমি অত্যন্ত খুশি এই প্ল্যাটফর্ম পাইয়া, এটা আপনাদের কাছে কইতাম পাইয়া, ডেমোক্রেসি থাকিয়া ধর্মর সুরাসুরি হরব, উন্নতির দিকে আমরা যাত্রা করব। আর যে ইনিশিয়েটিভ মানুষের কাছে সবিত দিয়া মানুষে যারা সাপোর্ট করব তারে তার রিপ্রেজেন্টেটিভ বানাইব, আমরা নিজে জাজমেন্টাল না হওয়া পালা। এই হিসাবে আজকের এই যাত্রা বরাকণ্ঠর আওয়াজ, বরাকর আওয়াজ নাই, এটা খালি কণ্ঠ এবং প্রতিচ্ছবি। যেভাবে বিজ্ঞ জনতার আইনজীবী, বিজ্ঞ জনতার আওয়াজ হিসাবে মিস্টার জাকারিয়া, সাপোর্টেড বাই বরাকণ্ঠর মেইন মানুষ মিস্টার খায়রুল এনাম এবং তার পুরা টিম, এই ইনিশিয়েটিভ রে আমরার সামনে শোনার এবং বুঝার সুযোগ করিয়া দিছেন। আমি এই আদালতটা কি তান্তানরে থ্যাংক ইউ দিয়ার। আর আজকের আমরার খাটকলার যে আসামি তান বিচারটা মানছে করবা ও আশা রাখিয়া আমি ওখানে শেষ করিয়া। থ্যাংক ইউ।